আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। বাংলাদেশের পররাষ্ট্রনীতি বর্তমান পর্যায়টি স্বাধীনতার পর অন্যতম জটিল ও গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচিত হতে পারে। অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন, আঞ্চলিক শক্তির পুনর্বিন্যাস, যুক্তরাষ্ট্র চীন প্রতিদ্বন্দ্বিতা, ভারতের নিরাপত্তা উদ্বেগ, মিয়ানমারের অস্থিতিশীলতা এবং রোহিঙ্গা সংকট সবকিছু মিলিয়ে ঢাকা এমন এক কূটনৈতিক বাস্তবতার মুখোমুখি হয়েছে যেখানে একদিকে জাতীয় স্বার্থ রক্ষা করতে হবে, অন্যদিকে কোনো একটি শক্তির বলয়ে আবদ্ধ না হয়ে বহুমুখী ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখতে হবে। সাবেক মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচের মূল্যায়নে এই বাস্তবতারই প্রতিফলন দেখা যায়। তিনি বাংলাদেশের ভবিষ্যৎ কূটনৈতিক অবস্থানকে এমন একটি পথ হিসেবে দেখেছেন যেখানে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সহযোগিতা বৃদ্ধি, চীনের অর্থনৈতিক বিনিয়োগ কাজে লাগানো এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে সংযোগ সম্প্রসারণ সবগুলো লক্ষ্য একই সঙ্গে অনুসরণ করা সম্ভব। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। বাংলাদেশ ভারত সম্পর্কের প্রশ্নে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান। যদি ধরে নেওয়া হয় যে বাংলাদেশের আদালত তাকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করেছে এবং মৃত্যুদণ্ড দিয়েছে, একই সঙ্গে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে তার প্রত্যর্পণ চেয়েছে, তাহলে বিষয়টি নিঃসন্দেহে দুই দেশের সম্পর্কের উপর একটি বড় রাজনৈতিক এবং কূটনৈতিক চাপ সৃষ্টি করবে। তবে আন্তর্জাতিক সম্পর্কের বাস্তবতা হল, রাষ্ট্রগুলো কেবল ইস্যুর ভিত্তিতে তাদের সম্পর্ক নির্ধারণ করে না। ভৌগোলিক বাস্তবতা, অর্থনৈতিক আন্তঃনির্ভরতা, সীমান্ত ব্যবস্থাপনা, পানি বণ্টন, নিরাপত্তা সহযোগিতা, বিদ্যুৎ ও জ্বালানি বাণিজ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতার মতো বিষয়গুলো বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে অপরিহার্য করে তুলেছে। ফলে কোনো বিতর্কিত প্রত্যর্পণ ইস্যু দুই দেশের সম্পর্কে দীর্ঘস্থায়ী উত্তেজনা সৃষ্টি করতে পারে, কিন্তু সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা বাস্তবসম্মত নয়। ড্যানিলোভিচের বক্তব্যের গুরুত্বপূর্ণ দিক হল সরকার সম্পর্কের পাশাপাশি জনমতের ভূমিকাও ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। গত কয়েক বছরে বাংলাদেশের একটি বড় অংশের মানুষের মধ্যে ভারত সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে বলে বিভিন্ন পর্যবেক্ষণে উঠে এসেছে। একইভাবে ভারতের পশ্চিমবঙ্গ ও আসামের রাজনীতিকে ঘিরে বাংলাদেশ সম্পর্কে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ও রাজনৈতিক প্রচারণাও দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক অবিশ্বাস বাড়িয়েছে। ফলে কূটনৈতিক বৈঠক বা যৌথ ঘোষণা দিয়ে সম্পর্কের সংকট কাটানো সম্ভব হবে না। জনগণের আস্থা পুনর্গঠনও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বাংলাদেশের নতুন সরকার যে ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছে সেটিও ড্যানিলোভিচের ইতিবাচকভাবে দেখেছেন। তিনি মনে করেন ধীরে ধীরে আস্থা পুনর্নির্মাণের কৌশলই সবচেয়ে কার্যকর হতে পারে, কারণ দীর্ঘমেয়াদী প্রতিবেশী সম্পর্ক কখনোই তাৎক্ষণিক সিদ্ধান্তের মাধ্যমে পরিচালিত হয় না, বরং ধারাবাহিক সংলাপ, সীমান্ত সহযোগিতা, অর্থনৈতিক সংযোগ এবং পারস্পরিক স্বার্থকে গুরুত্ব দিয়ে এগোলে সম্পর্কের জটিল বিষয়গুলো ধীরে ধীরে সমাধানের সুযোগ তৈরি হয়। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম বড় পরিবর্তন হলো বহুমুখীকরণের প্রবণতা। দীর্ঘদিন ধরে অনেক বিশ্লেষক বাংলাদেশকে ভারতের প্রভাব বলয়ের একটি রাষ্ট্র হিসেবে দেখলেও বর্তমান বাস্তবতা ভিন্ন। ঢাকা এখন একই সঙ্গে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীন, জাপান, মধ্যপ্রাচ্য এবং আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করার চেষ্টা করছে। ড্যানিলোভিচ মনে করেন এটি একটি স্বাভাবিক ও বাস্তবসম্মত কৌশল, কারণ দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে হলে বাংলাদেশকে বহুমাত্রিক বিনিয়োগ, নতুন বাজার এবং প্রযুক্তিগত সহযোগিতা নিশ্চিত করতে হবে। এই প্রেক্ষাপটে চীন, বাংলাদেশ, মিয়ানমার অর্থনৈতিক করিডোরের সম্ভাবনা বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। যদিও মিয়ানমারের চলমান অস্থিতিশীলতা এই ধরনের প্রকল্প বাস্তবায়নের প্রধান বাধা, তবুও ভবিষ্যতে দেশটির পরিস্থিতি স্থিতিশীল হলে বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে স্থলভিত্তিক সংযোগের সুযোগ পেতে পারে। চীনের জন্য এটি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ হতে পারে, আর বাংলাদেশের জন্য এটি রপ্তানি বৈচিত্র্য, শিল্প বিনিয়োগ এবং নতুন বাজার প্রবেশের সুযোগ সৃষ্টি করতে পারে। তবে এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত প্রশ্ন জড়িত। এতে কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে?
ড্যানিলোভিচের মতে বিষয়টি অনিবার্য নয়। তিনি মনে করেন, বাংলাদেশ যদি স্বচ্ছতা, অর্থনৈতিক যৌক্তিকতা এবং কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে প্রকল্পগুলো পরিচালনা করে, তাহলে চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা ও বাণিজ্যিক সম্পর্ক একই সঙ্গে এগিয়ে নেওয়া সম্ভব। সাম্প্রতিক বছরগুলোতে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া কিংবা মালয়েশিয়াও একই ধরনের ভারসাম্যপূর্ণ কৌশল অনুসরণ করেছে। বাংলাদেশও সেই পথ অনুসরণ করতে পারে। রোহিঙ্গা সংকট এবং রাখাইন করিডোর নিয়ে ড্যানিলোভিচের মূল্যায়নও উল্লেখযোগ্য। বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীর উপস্থিতি অর্থনৈতিক, সামাজিক ও নিরাপত্তাগত চাপ সৃষ্টি করছে। আন্তর্জাতিক সহায়তা কমে আসায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। এমন অবস্থায় মিয়ানমারের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, রাখাইন অঞ্চলে মানবিক সহায়তা পৌঁছে দেয়া এবং প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ তৈরির উদ্যোগকে তিনি বাস্তবসম্মত হিসেবে দেখছেন। তার মতে, অনেক সমালোচনা প্রকল্পটির প্রকৃত উদ্দেশ্য না বুঝেই করা হয়েছে। তবে একই সঙ্গে এটিও সত্য যে কোনো মানবিক উদ্যোগকে নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের আলোকে মূল্যায়ন করতে হবে। কারণ মানবিক সহযোগিতা ও ভূরাজনৈতিক প্রতিযোগিতা অনেক সময় একই পরিসরে এসে মিলিত হয়। বাংলাদেশের সম্ভাব্য আসিয়ান সংযোগ নিয়েও ড্যানিলোভিচ আশাবাদী। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক দীর্ঘদিন ধরেই ভারত পাকিস্তান বৈরিতার কারণে কার্যকর ভূমিকা পালন করতে পারছে না। ফলে বাংলাদেশের সামনে বিকল্প আঞ্চলিক প্ল্যাটফর্ম খোঁজার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বা ভবিষ্যতে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা বাংলাদেশের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করতে পারে। একই সঙ্গে D8 এর মতো প্ল্যাটফর্মেও সক্রিয় অংশগ্রহণ দক্ষিণ সহযোগিতা জোরদার করতে সহায়ক হতে পারে। এ ধরনের বহুপাক্ষিক কূটনীতি বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে আরও বৈচিত্র্যময় ও কার্যকর করে তুলতে পারে। যুক্তরাষ্ট্রের দৃষ্টিকোণ থেকেও বাংলাদেশের গুরুত্ব বেড়েছে বলে ড্যানিলোভিচ মনে করেন। 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর ওয়াশিংটনে বাংলাদেশ নিয়ে নতুন করে আগ্রহ সৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগরের কৌশলগত অবস্থান, ইন্দো প্যাসিফিক অঞ্চলের পরিবর্তিত বাস্তবতা, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল পুনর্বিন্যাস এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সবকিছু মিলিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা বাড়াতে আগ্রহী। বাংলাদেশও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার মাধ্যমে সেই আগ্রহের ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে। বিশেষ করে তৈরি পোশাক শিল্পের বাইরে রপ্তানি বৈচিত্র্য, ডিজিটাল অর্থনীতি, নবায়নযোগ্য জ্বালানি, সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খল এবং সামুদ্রিক নিরাপত্তার মতো ক্ষেত্রগুলোতে দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত হতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাসরত বৃহৎ বাংলাদেশি প্রবাসী জনগোষ্ঠীও দুই দেশের সম্পর্ককে আরও গভীর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সব মিলিয়ে ড্যানিলোভিচের মূল্যায়ন একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। বাংলাদেশের সামনে এখন একমুখী নয়, বরং বহুমাত্রিক কূটনৈতিক সুযোগ রয়েছে। তবে এই সুযোগ কাজে লাগাতে হলে ঢাকাকে অত্যন্ত সতর্কতার সঙ্গে ভারসাম্য রক্ষা করতে হবে। একদিকে ভারতের সঙ্গে বাস্তববাদী প্রতিবেশী সম্পর্ক বজায় রাখতে হবে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী করতে হবে। একই সময়ে চীনের অর্থনৈতিক বিনিয়োগ গ্রহণ করতে হবে, কিন্তু এমনভাবে যাতে ঋণ নির্ভরতা বা অতিরিক্ত কৌশলগত নির্ভরতার ঝুঁকি তৈরি না হয়। আবার মিয়ানমার ইস্যুতে মানবিক দায়িত্ব ও জাতীয় নিরাপত্তার মধ্যে সঠিক সমন্বয় বজায় রাখতে হবে। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল শক্তি হতে পারে তার ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক সম্ভাবনা এবং বহুপাক্ষিক কূটনীতিতে সক্রিয় অংশগ্রহণ। যদি ঢাকা জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কোনো একক শক্তির প্রতি অতিরিক্ত ঝুঁকে না পড়ে, তাহলে ভারত, যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপ, আসিয়ান এবং মধ্যপ্রাচ্যের সঙ্গে সমান্তরালভাবে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা সম্ভব। বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থায় ছোট ও মাঝারি শক্তির রাষ্ট্রগুলোর জন্য এটি সবচেয়ে কার্যকর কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রেও ভবিষ্যতের সাফল্য নির্ভর করবে কতটা দক্ষতার সঙ্গে এই ভারসাম্যপূর্ণ বাস্তববাদী এবং বহুমুখী পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করা যায় তার উপর।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।